আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল্লাহ হলাদার আপনাদের সাথে আছি। শেষ হলো পে স্কেলের সভা, পেনশন নিয়ে বড় সুখবর। নবম জাতীয় পে স্কেল প্রণয়নকে কেন্দ্র করে পূর্ণ কমিশনের সভা শেষ হয়েছে। সভায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি পেনশনভোগীদের জন্য বড় সুখবরের কথা জানিয়েছে কমিশনের কর্মকর্তারা। বুধবার 21 তারিখ বিকেল 3:45 এ সভা শেষ হয়। সভা সূত্রে জানা গেছে, প্রস্তাবিত নবম জাতীয় পে স্কেলে পেনশনভোগীদের পেনশনের হার উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানোর সুপারিশ করা হচ্ছে। এতে বিভিন্ন স্তরের পেনশনভোগীদের জন্য ভিন্ন ভিন্ন হারে পেনশন বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে। সূত্র অনুযায়ী যারা বর্তমানে মাসে 20,000 টাকার কম পেনশন পান, তাদের পেনশন শতভাগ বা দ্বিগুণ বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। মাসিক 20,000 টাকা থেকে 40,000 টাকা পেনশন প্রাপ্তদের ক্ষেত্রে পেনশন বৃদ্ধির হার 75% নির্ধারণের প্রস্তাব রয়েছে। আর যারা মাসে 40,000 টাকার বেশি পেনশন পান, তাদের পেনশন 55% বাড়ানোর সুপারিশ করা হচ্ছে। এছাড়া প্রবীণ পেনশনভোগীদের জন্য চিকিৎসা ভাতা বাড়ানোর প্রস্তাবও রাখা হয়েছে। প্রস্তাব অনুযায়ী 75 বছরের বেশি বয়সী পেনশনভোগীদের চিকিৎসা ভাতা 10,000 টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে, যা বর্তমানে 8,000 টাকা। অন্যদিকে 55 বছরের কম বয়সী পেনশনভোগীদের জন্য চিকিৎসা ভাতা 5,000 টাকার করার পরামর্শ দেওয়া হয়েছে। কমিশন সংশ্লিষ্টরা জানিয়েছেন, দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার পর এসব সুপারিশ চূড়ান্ত করা হয়েছে। পে কমিশনের প্রতিবেদন সরকারের কাছে জমা দেওয়ার পর তা যাচাই বাছাই ও অনুমোদন প্রক্রিয়া শেষে পেনশন ও বেতন কাঠামোর নতুন সিদ্ধান্ত কার্যকর করা হবে। সংশ্লিষ্ট মহল মনে করছে, এ সুপারিশ বাস্তবায়িত হলে সরকার পেনশনভোগীদের আর্থিক নিরাপত্তা আরও জোরদার হবে এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি চাপ অনেকটাই লাঘব হবে। তবে এই পেনশন ভাতা নিয়ে আরও কিছু তথ্য রয়েছে, ভিডিওটি সম্পূর্ণ দেখার আহ্বান জানাচ্ছি। সর্বনিম্ন মূল বেতন 35,000 টাকা করে 31 জানুয়ারির মধ্যে পে স্কেল বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। সর্বনিম্ন মূল বেতন 35,000 টাকা করে 31 জানুয়ারির মধ্যে পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। সংগঠনটির মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারেস আলী এক বিবৃতিতে এই দাবি জানিয়েছেন। বিবৃতিতে ওয়ারেস আলী বলেন, পে কমিশনের সভাপতি কমিশনের সদস্যদের সমন্বয়ে নির্ধারিত সময়ের পূর্বেই 20টি গ্রেড রেখে সর্বনিম্ন 20,000 টাকার সুপারিশ অর্থ উপদেষ্টার উপস্থিতিতে প্রধান উপদেষ্টার নিকট প্রদান করেন। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ সহ বিভিন্ন সংগঠনের প্রস্তাব ছিল 1:4 এবং 12টি গ্রেডের সর্বনিম্ন স্কেল 35,000 টাকা। তিনি বলেন, পে কমিশন নির্ধারিত সময়ের পূর্বেই রিপোর্ট দেওয়ার মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি। একই সঙ্গে পে কমিশনের সভাপতি সহ অন্যান্য সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিভিন্ন সময় প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে পে স্কেল প্রদান প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন এমন আন্তরিকতার বহিঃপ্রকাশ অর্থ উপদেষ্টার মধ্যে দেখছি। এজন্য তাকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। তিনি আরও বলেন, অর্থ উপদেষ্টার নিকট 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের মৌলিক অধিকার তথা পরিবারের ভরণ পোষণের বিষয় বিবেচনায় সর্বনিম্ন বেতন স্কেল 35,000 টাকায় উন্নতিকরণ সহ অন্যান্য ভাতা বৃদ্ধি করে 31 জানুয়ারির মধ্যে নবম পে স্কেলের গেজেট জারির সবিনয়ে অনুরোধ করছি এবং বেতন ভাতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যে ঘুষ সহ অবৈধ লেনদেনও বাড়ে বোঝা বইতে হয় জনগণকে, সে সম্পর্কেও আরও অনেক বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, সরকারি কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির উদ্যোগ যৌক্তিক হলেও এর অতিরিক্ত বোঝা বইবার অর্থনৈতিক সক্ষমতা যাচাইয়ের আহ্বান জানিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB একই সঙ্গে প্রজাতন্ত্রের কর্মচারীদের পেশাগত উৎকর্ষতা এবং যাদের অর্থে বেতন ভাতা প্রদান করা হয় সেই জনগণের সহজে সেবা প্রাপ্তি নিশ্চিতে জনপ্রশাসন প্রয়োজনীয় সংস্কার ও দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি সরকারি খাতে দুর্নীতি ও অনিয়মের রোধে কার্যকর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জোর দাবি জানিয়ে সংস্থাটি বলেছে,
এর অন্যথা হলে নতুন পে স্কেল ঘুষ দুর্নীতির প্রিমিয়াম বৃদ্ধির অব্যর্থ হাতিয়ার পরিণত হবে। তবে রবিবার 25 জানুয়ারি এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির যে প্রস্তাব করা হয় তা সরাসরি প্রভাব পড়বে ইতিমধ্যে আর্থিক সংকটে ভারাক্রান্ত জনগণের ওপর। প্রস্তাব অনুযায়ী যে বিপুল পরিমাণ অর্থ যোগান দরকার তা অর্জনের কোনো উপায় জনগণের জন্য অর্থ সংস্থান সহ আনুষঙ্গিক কোনো সুযোগ সুবিধা সরকার তৈরি করতে পারেনি। অন্যদিকে রাষ্ট্রীয় এই ব্যয়ভার বহনের সক্ষমতা অর্জনের উপযুক্ত পরিবেশও সৃষ্টি হয়নি। সর্বোপরি বেতন ভাতা বৃদ্ধির সরাসরি প্রভাব দ্রব্যমূল্য সহ সকল খাতের ব্যয় বৃদ্ধির ফলে সাধারণ জনগণের জীবনযাপনের যে ব্যয় বাড়বে সে বিষয়ে সরকার ভেবে দেখেছে কি না এ ব্যাপারে সরকারের সুনির্দিষ্ট চিন্তা ভাবনা যদি থেকেও থাকে তাহলে সেটাই বা কী এবং কোন উপায়ে পরিস্থিতি মোকাবেলা সম্ভব হবে তা সরকারকে পরিষ্কার করতে হবে। জনগণের করের টাকায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন ভাতা প্রদান করা হলেও ঘুষ দুর্নীতি এবং অনিয়ম যেন একটি বড় সংখ্যক কর্মচারীদের অধিকার হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে উল্লেখ করে ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, অতীতে এমন কোনো দৃষ্টান্ত নেই যে বেতন ভাতা বৃদ্ধির ফলে সরকারি খাতে দুর্নীতি কমে, বরং যে হারে বেতন বৃদ্ধি ঘটে তার চেয়ে বেশি হারে ঘুষ সহ অবৈধ লেনদেন বাড়ে, যার বোঝা জনগণকে বইতে হয়। এবারও তার ব্যতিক্রম হবে এমন ভাবার কোনো কারণ নেই। এদিকে প্রজাতন্ত্রের কর্মচারীদের সেবা প্রদানের মানসিকতার ঘাটতি, জবাবদিহিতাহীন আচরণ ও লাগাম ছাড়া দুর্নীতিতে অভ্যস্ত রাখা, অন্যদিকে সংকীর্ণ স্বার্থে তাদের চাহিদা মাফিক বেতন ভাতা বৃদ্ধির আদায় মেটানো সাধারণ জনগণের প্রতি উপহাসের সামিল। অধিকন্ত জনগণের ওপর অতিরিক্ত প্রয়োজনীয় অর্থের বোঝা না চাপিয়ে যদি বেতন ভাতা বৃদ্ধির নির্ভরযোগ্য উপায় সরকার বের করতে পারে সেক্ষেত্রেও বেতন ভাতা বৃদ্ধির বিষয়টি বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক। তিনি বলেন, সরকারি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের সকল পদ্ধতি ও সংশ্লিষ্ট আইনকানুন ও বিধি প্রতিপালন বাধ্যতামূলক করা সাপেক্ষে এবারের বেতন ভাতা বৃদ্ধির প্রস্তাব বিবেচনা করলে জনগণ তা হয়তো পরীক্ষামূলকভাবে হলেও আরও একবারের জন্য মেনে নিতে পারে, যার অন্যতম পূর্ব শর্ত হচ্ছে সকল পর্যায়ে সকল কর্মচারীর আয় ব্যয় ও সম্পদের হিসাব প্রতি বছর হালনাগাদ করা ও তার প্রকাশ করা, অর্থাৎ যারা তাদের আয় ব্যয়ের ও সম্পদ বিবরণী প্রতি বছর হালনাগাদ করা সহ প্রকাশ করবেন কেবল তাদের জন্যই উল্লেখিত শর্তাবলী পূরণ করে নির্ধারিত বেতন ভাতা বৃদ্ধি প্রযোজ্য হবে। যারা প্রকাশ করবেন না তাদের জন্য নতুন পে স্কেল কার্যকর হবে না। সরকারকে এ ব্যাপারে কঠোর হওয়ার আহ্বান জানায়। তবে এই যে গুরুত্বপূর্ণ কথাটা টিআইবি যারা বলেছেন এটা কিন্তু সত্যি একটা গুরুত্বপূর্ণ কথা। দেখেন, বেতন যদি একজন লোকের 1,60,000 হয় তাহলে সে আনুমানিক 2.5 লক্ষ টাকার মতো পাবে, সর্বোচ্চ বেতন পে স্কেলে যাতে বৃদ্ধি হবে। এবং সর্বনিম্ন যদি বেতন মনে করেন 20,000 টাকা করে তাহলে সে বেতন পাবে সর্ব মিলিয়ে সব কিছু মিলিয়ে 40,000 টাকা। এখন তারা দাবি করতেছে যে 35,000, তাহলে তারা বেতন পাবে 70,000 এবং যাদের আরও বেতন বেশি তাদের হবে 1,60,000 বা তারা যাই হোক 2.5 লক্ষ টাকার মতো সব মিলিয়ে পাবে আর কি, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, সব ভাতা সহ। তাহলে এরপর যদি তারা ঘুষ খায়, অর্থাৎ যদি তাদের একটা নিয়ম বেঁধে না দেয় সরকার, যদি ঘুষ খায় তাহলে তাদের এই অর্থটা কাদের উপর বর্তাবে? এই অর্থের বোঝাটা সাধারণ আমরা যারা জনগণ আছি তাদের উপরই কিন্তু বর্তাবে। আমি মনে করি প্রত্যেকটা সরকারি লোকের একদম নিম্ন পর্যায় থেকে উপর পর্যন্ত যারাই থাকবেন এই আমলাতন্ত্রে, তাদের প্রত্যেকটা লোকের প্রতি বছর তাদের অর্থের হালনাগাদ করা উচিত এবং একটা সরকারি কোষাগারে তাদেরও একটা কর আদায় করা উচিত প্রত্যেকটা সরকারি কর্মকর্তা কর্মচারীদের। তাহলে তারা অবশ্যই এই দুর্নীতি, ঘুষ, সুদ এসব থেকে মুখ ফিরে যাবে এবং আমাদের দেশটা একদম একটা ভালো
আমলাতন্ত্র গঠন হওয়ার জন্য একটা বড় ধরনের ভূমিকা গ্রহণ করবে। হ্যাঁ, তবে যারা এই প্রতি বছর তাদের অর্থের হালনাগাদ না করবে তাদের জন্য চরম তাদের আগে শোকজ দিতে হবে। শোকজ করার পর তারপর যদি তারা অর্থের হিসাব দিতে না আসে, সরকারি কোষাগারে তাদের হিসাব নিকাশ না দেখায়, হালনাগাদ না করে, তারপর তাদেরকে চাকরি থেকে বহিষ্কার করা হবে। এবং তাদের শুধু চাকরি থেকে বহিষ্কার নেই, যত অর্থ সরকারি সুযোগ সুবিধা আছে সব থেকে বঞ্চিত করে তাদেরকে বের করে দেওয়া হবে চাকরি থেকে। তাহলে দেখবেন কেউ ঘুষ খাবে না এবং কেউ খারাপ পথে ইনকাম করার চেষ্টা করবে না, কালো পথে কেউ টাকা ইনকাম করার চেষ্টা করবে না। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? অবশ্যই আপনাদের মতামত, মূল্যবান মতামত কমেন্টে জানান এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে RS বাংলা নিউজ 24কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।